16 মাসের সবথেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন সেই মিশনটা বোধহয় সফল হলো। অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ রবিবার 30 নভেম্বর 2025 তারিখে তদন্ত কমিটির প্রধান আলম ও ফজলুর রহমান এবং তার অন্যান্য 6 জন সহযোগী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। কারা এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, কেনই বা এটি সংঘটিত হয়েছিল, এই বিস্তারিত তথ্য তারা উপস্থাপন করেছেন এবং এ ব্যাপারে তারা যার যার সাথে কথা বলা দরকার প্রত্যেকের সাথে কথা বলেছে। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, তিনিও কথা বলেছেন। আগের তদন্ত কমিটির প্রধানদের সাথে কথা বলেছেন, তদন্ত কমিটির সেই রিপোর্টগুলো সংগ্রহ করেছে এবং সেখান থেকেও তারা তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। এই যে একটা অনেক বড় এবং লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে যেতে তারা কোন ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছে এবং কোন ধরনের অভিজ্ঞতা তাদের অর্জিত হয়েছে, এই বিষয়টি আমি আপনাদের সামনে অল্প একটু বলবো। তার আগে এই যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটির জন্য এবং এই যে আজকের যে রিপোর্টটি প্রকাশিত হলো, এর জন্য কিন্তু আমরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ দিতেই পারি। তাকে ধন্যবাদ না দিলে আমাদের আসলে কৃপণতা করা হবে। কারণ আপনারা জানেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 5 আগস্টের পরে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন ইলিয়াস হোসাইন, আর ইলিয়াস হোসাইনের সাথে সর্বাত্মক সহযোগিতা করেছেন কর্নেল হাসিনুর রহমান, যিনি জালিম শাহীর আয়নাঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন এবং এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনিও সোচ্চার ছিলেন। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যখন এক এক করে বিভিন্ন কমিশন গঠন হলো, তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিটি করব না, কোনো কমিশন গঠন করব না। এরপরে বিক্ষোভে এবং ক্ষোভে ফেটে পড়েছিলেন ইলিয়াস হোসাইন। তিনি ওই সময় বিভিন্ন ব্যক্তিকে, যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, যারা এর ভিকটিম, এই সমস্ত পরিবারদেরকে নিয়ে একের পর এক তার চ্যানেলে তিনি লাইভ প্রোগ্রাম করেছেন এবং এক পর্যায়ে এমন চাপ প্রয়োগ করেছেন এবং আন্দোলন এত পর্যায়ে নিয়ে গিয়েছেন, যার কারণে সরকার কিন্তু কয়েকদিন পরেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছেন বলা যায়। এই ঘটনা হয়তো আপনাদের মনে আছে। এই জন্য এই যে আজকের এই পর্যায়ে, এই অবস্থান, আজকে যে রিপোর্ট প্রকাশ হলো, এর জন্য কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এটি এক পর্যায়ে বাধ্য করেছেন এবং সম্ভব করে তুলেছেন ইলিয়াস হোসাইন। যাই হোক, এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। মনে পড়ে, আমি তখন কুষ্টিয়াতে ছিলাম। হঠাৎ করে শুনি যে ঢাকায় পিলখানায় প্রচন্ড গোলাগুলি হচ্ছে। সারা দিন, 2 দিন ধরে টিভির সামনে বসেছিলাম। গুলজার, তার কথা মনে পড়ে এখনো। কি বিভৎসতা সেদিন পিলখানাতে সংঘটিত হয়েছিল, মনে পড়ে এখনো। মনে পড়লে ঠিক থাকতে পারে না। ওগুলো, ওই দৃশ্যগুলো যখন টিভিতে দেখতাম, কয়েকটা টিভি সেখানে লাইভ টেলিকাস্ট চালাচ্ছিল। মুন্নিশা ছিল, মনে পড়ে যতদূর, মুন্নিশা, তিনি এই ঘটনার ইন্ধন দেবার মতো লাইভ টেলিকাস্ট করছিলেন। এগুলো মনে আছে। এই হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে, চৌকস সেনা অফিসার, যাদেরকে দেশপ্রেমিক সেনা অফিসার বলা হয়, যারা দেশের জন্য জীবন বাজি রাখতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতো না, এরকম বেছে বেছে 57 জন সেনা অফিসার, যাদেরকে পরবর্তীতে সেনাপ্রধান হবার তালিকায় যারা ছিলেন, তাদেরকে বেছে বেছে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাটা কেন ঘটলো সেটাও আপনারা জানেন। এই ঘটনার ঠিক 2 মাস আগে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার তারা ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে। বলা হয়ে থাকে সীমান্তের ওপারের দেশটির সরাসরি সহযোগিতায় এই সরকার গঠিত হয়েছিল এবং তারা এসে সর্বপ্রথম শেখ হাসিনাকে দিয়ে যে কাজটি করিয়েছে, তারা শেখ হাসিনাকে এই মর্মে বলে দিয়েছিল যে তোমাকে আমরা ক্ষমতায় এনে দিতে পারি। কিন্তু ওই যে সিলেটের পাদুয়া গ্রামে কয়েকশো বিএসএফ সদস্যকে যে বিডিআর সেনারা, বিডিআর সদস্যরা
তারা এই দুনিয়ার বুক থেকে নাই করে দিয়েছে, এই বিচার তোমাকে করে দিতে হবে। এই ক্ষত আমরা কাটিয়ে উঠতে পারছি না, তুমি যদি এই কথা দাও তাহলে তোমাকে ক্ষমতায় আনবো। শেখ হাসিনা কথা দিয়েছিলেন এবং তিনি ওয়াদা রেখেছিলেন। তিনি ক্ষমতায় আসার ঠিক 2 মাসের ভিতরে পিলখানা হত্যাকাণ্ড ঘটালেন। তদন্ত কমিটি সেটাই বলছে। ওই সময় থেকেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে এই জল্পনা কল্পনা এবং এই ধারণা, এই সন্দেহ খুব দানা বেঁধে উঠেছিল। যাই হোক, তদন্ত কমিটির প্রধান আলম ফজলুর রহমান তিনি যে রিপোর্টটি সাবমিট করেছেন, তার রিপোর্টে তিনি পরিষ্কার করে বলেছেন এই মেসাকারটি সংঘটিত হয়েছে, এর পিছনে দায়ী জড়িত একটি বাইরের দেশ, একটি দল, এবং স্পেশালি সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ওই রাজনৈতিক দলের একজন তৎকালীন সংসদ সদস্য। কে কে? বাইরের দেশ বলতে তিনি ভারতকে বুঝিয়েছেন। সরাসরি ভারত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওই জায়গায় বলছি, দেখেন ঘটনা কি একেবারে মিলে যাচ্ছে। কিন্তু মনে পড়ে তৎকালীন মেজর জেনারেল শাকিল আহমেদের কথা, যিনি বিডিআর এর প্রধান ছিলেন। সাচ্চা একজন দেশপ্রেমিক ছিলেন। শুধু এদেরকে দুনিয়ার বুক থেকে নাই করেই দেয়া হয় নাই, এদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। শাকিল আহমেদের স্ত্রীকে রেপ করা হয়েছে, এরকমও বলা হয়েছে। এবং অন্যান্য সদস্যদেরকে তাদেরকে ম্যান হলের ভিতরে পর্যন্ত ফেলে দিয়ে পচিয়ে গলিয়ে লাশ গায়েব করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। একদিকে এই ঘটনা ঘটছে, অন্যদিকে শেখ হাসিনা তখন তার তৎকালীন বাসভবন ছিলেন যমুনাতে বসে তিনি আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। তিনি ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মইনুল আহমেদ তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি যমুনার গেটে এসে দাঁড়িয়ে আছি, আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আবার প্রধানমন্ত্রীকে ফোন দেই, প্রধানমন্ত্রী আমার ফোন রিসিভ করে না। তখন তিনি দেখেন সেখানে আওয়ামী লীগের ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, এরা ভিতরে বসে খুব হাসাহাসি করছে। মইনুল আহমেদ তখনই ওখান থেকে বের হয়ে গিয়ে অভিযান পরিচালনা করতে পারতেন না। পরবর্তীতে তিনি বলেছেন যে না, ওই সময় যদি আমি অভিযান পরিচালনা করতাম তাহলে ভারত তার সৈন্য ঢুকিয়ে দিত এখানে, এরকম একটা হুমকি ছিল। তাহলে তদন্ত কমিটির সাথে মিলছে। তদন্ত কমিটিও কিন্তু ঠিক সেই কথাটি বলেছে যে ভারত সরাসরি এখানে তার নির্দেশে এই কাজটি করেছে, আর এটি সমন্বয় করেছে ফজলে নূর তাপস। দল হিসেবে পুরো আওয়ামী লীগ এই ঘটনার সাথে জড়িত এবং তারা এটাকে চরমভাবে সাপোর্ট করেছে, আর সমন্বয়কের ভূমিকা পালন করেছে ফজলে নূর তাপস। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে ফজলে নূর তাপস 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানার ভিতরে প্রবেশ করেন এবং যখন বের হয়ে যান সেই মিছিলের সদস্য সংখ্যা তখন 200-র উপরে। এটি কি মিন করে? এরকম একটি মেসাকার সংগঠিত করেছে এরা। মোহাম্মদপুরের জাহাঙ্গীর কবির নানক তিনি এখানে কাউকে যেতে দেন নাই। শেখ হাসিনাকে তিনি ফোন করে বলেছেন যেগুলো রাজনৈতিকভাবে ডিল করা হোক। এই ধরনের ঘটনা কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব? ভারত বারবার বাধা দিয়েছে যেন এই তদন্ত রিপোর্ট প্রকাশ না হয়। তদন্ত করতে দেয় নাই, কারণ সে জানে তদন্ত করলে তার নাম উঠে আসবে। তদন্ত করতে দেয় নাই, শেখ হাসিনা তদন্ত করে নাই, তদন্ত রিপোর্টই প্রকাশ করে নাই। যেমনটি সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ করে নাই, কারণ তারা নিজেই ঘটনা ঘটিয়েছে। আমরা আবারও ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাই যে তার লেগে থাকার কারণে, অনমনীয় সিদ্ধান্তের কারণে তিনি যে প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন এই ব্যাপারে, বিডিআর সদস্যদের, ভিকটিম পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে বারবার তিনি লাইভে এসেছেন, বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার পর্যায় থেকে তার সামর্থ্য অনুযায়ী তিনি যে হুমকি ধামকির মাধ্যমে এই তদন্ত কমিশন গঠন করাতে বাধ্য করেছিলেন, সেই তারই ফল আজকে প্রকাশিত হলো। এখন সময় শুধু এই দোষীদের শাস্তির পালা এবং এমন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনোদিন পুনরায় বাংলাদেশে সংঘটিত না হয়। দর্শক, গত রাতে সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন, সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, বিতর্ক হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটাই স্বাভাবিক। হয়তো সময় পাল্টালে এটার ভিন্ন কোনো ব্যাখ্যাও আমরা পাবো, কিন্তু
বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখার চেষ্টা করে, তাহলে এই সফলতাটাই সব থেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে। কোন সফলতার কথা বলছি? 16 বছর আগে যে বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন, তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে, এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে এবং আওয়ামী লীগেরই একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন। তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী লীগকে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার। সে পথেই কি সরকার এবার তাহলে হাঁটবে? বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বলার চেষ্টা করলো, কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে, সেগুলো একটু চলুন জানার চেষ্টা করি এই ভিডিওতে। বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সরকারের ভাষ্য অনুযায়ী সেটা স্বাধীন তদন্ত কমিশন। সেই স্বাধীন তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট দিয়েছে এবং ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন রিপোর্ট তারা কি দিয়েছে। সেখানে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত আর মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশন, তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলে নূর তাপস, শেখ হাসিনার ভাতিজা, সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী, এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে কি আসলো চলুন একটু জেনে দেখি, তারপরে অন্য কথা বলা যাবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা। ওই হত্যাকাণ্ডে তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে। কমিশন যেটা বলছে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন এবং সরকারের জন্য এটা সুখকর, কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে, আপাতত অবসান ঘটেছে। আবার যদি কখনো রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয় তাহলে আমরা হয়তো আবার নতুন গল্প শুনবো, যেমনটা মুক্তিযুদ্ধের গল্প প্রতিটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা নতুন নতুন মুক্তিযুদ্ধের গল্প শুনি। এই বাংলাদেশে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবেই আমরা ধরে নিয়েছি যারা সাধারণ মানুষ। তিনি বলেছেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় রয়েছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেছেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিপূর্ণ করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। মানে এটা নিরপেক্ষ তদন্ত হয়েছে এমনটা তিনি দাবি করেছেন। বলেছেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি, সাক্ষীদের ডাকলাম, কারো কারো কাছ থেকে 8 ঘন্টা ব্যাপী তাদের বয়ান শুনলাম, যা বলতে চেয়েছে আমরা সব শুনেছি। তিনি আরও বলেছেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো সেদিন, কেন অ্যাকশনে গেল না। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেছেন, এই ঘটনায় কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে, এমন কথাও তদন্তে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক লোক ছিল। তার মানে হচ্ছে যে মিছিল করে আওয়ামী লীগ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায়, তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধানেরও দায় দিয়েছেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা।
ওই ঘটনার সময় কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার, অর্থাৎ এর মধ্যে সাংবাদিকদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন ওই রিপোর্ট যে সকল সাংবাদিক করেছেন তাদেরকেও যেন এটা এটাতে জড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন, এখন যেটা প্রধান উপদেষ্টা থাকছেন বাসভবন, যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম, পরিচয় এবং তথ্য সংরক্ষণ করা হয়নি। অর্থাৎ সেই সময় যমুনায় যে সকল বিডিআর সদস্য মধ্যস্থতার জন্য মিটিংয়ে গিয়েছিল তাদের যে তথ্য, ছবি, নাম এগুলো কোনো কিছু সংরক্ষণ না করে সেগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এ ধরনের ঘটনা না ঘটে। বৈঠকে অনেকেই উপস্থিত ছিলেন। এই কমিশন এরকম একটা রিপোর্ট দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে। সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনী প্রধানও তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে। আওয়ামী লীগের 20-25 জনের একটা মিছিল ভেতরে ঢুকে 200 জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বের করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে সাংবাদিক যারা এখানে রিপোর্ট করেছে তাদেরও এর সঙ্গে ভূমিকা রয়েছে। তারাও মিথ্যা রিপোর্ট করে মূল ঘটনা ধামাচাপা দিয়েছে, এরকমটা বলা হয়েছে। যাই হোক, একটা প্রতিবেদন আসলো, একটা স্বাধীন তদন্ত কমিশন সরকারের গঠিত, তারা স্বাধীনভাবে কাজ করেছে। আমরা প্রত্যাশা করব যে সরকার এখানে কোনো ধরনের কোনো বাধা দেয়নি, কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া বেঁধে দেয়নি যে এইভাবে এই পথে এগোতে হবে। স্বাধীনভাবেই তারা কাজ করেছেন। এখন দেখার বিষয় যে এই যে তদন্ত প্রতিবেদনটা আসলো, অর্থাৎ সরাসরি দল হিসেবে আওয়ামী লীগকে দোষারোপ করা হলো যে আওয়ামী লীগ দল হিসেবে এই কাজটা করেছে, যার সমন্বয় করেছেন ফজলে নূর তাপস শেখ হাসিনার নির্দেশে। তাহলে আওয়ামী লীগকে এখন একেবারে কি বলবো, বৈধভাবে আইনগতভাবে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি হলো কিংবা গ্রাউন্ড তৈরি করা হলো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আদালতে যাবে এবং আদালত খুব সহজেই আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। সরকারকে আর নির্বাহী আদেশে কোনো কিছু করতে হবে না। এটা একটা চমৎকার ব্যাপার হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্লট সরকার পেয়েছে, কিংবা আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ হয়তো বলবে সরকার তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তদন্ত কমিশনগুলোর ইতিহাস কি? আমরা যদি ইতিহাসের দিকে একটু যাই, স্পেসিফিক যদি কোনো কিছু নাও বলি, আমরা ইতিহাসের দিকে যদি যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট কখনোই পাবলিক করা হয়নি, জনগণকে জানানো হয়নি ভেতরের কি আছে। এবং প্রায় প্রতিটা রিপোর্ট বাংলাদেশের যখন যে সরকারে থাকে প্রায় প্রতিটা রিপোর্ট প্রভাবিত করা হয়েছে, সরকার দ্বারা প্রভাবিত হয়েছে। এই ক্ষেত্রেও প্রভাবিত হলো কিনা এটা একটা প্রশ্ন থেকে যাবে। আমরা প্রত্যাশা করব যে সরকার এই কমিশনকে স্বাধীনভাবেই কাজ করতে দিয়েছেন, প্রভাবিত করেননি। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের জজ মিয়া নাটক খুবই ভালো একটা নাটক মঞ্চস্থ করতে দেখেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে জজ মিয়া নাটক সাজানো হয়েছে। তারপরে সেই জজ মিয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখন যে ইয়েটা করা হলো, এই যে প্রতিবেদনটা তৈরি হলো, এটা যেন কোনো নাটক না হয়, এটা যেন সত্যি সত্যি হয়, এটা যেন একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়, সেই প্রত্যাশা বাংলাদেশের মানুষের নিশ্চয়ই থাকবে। এখানে শুধুমাত্র একটা প্রশ্ন হয়তো করার আছে, একেবারে নিউট্রাল পজিশনে থেকে একটা প্রশ্ন শুধু করার আছে, বাকিটা সময়ই হয়তো বলে দেবে কি হবে। সেই একটা প্রশ্ন হচ্ছে, যখন এই বিডিআর বিদ্রোহটা ঘটে 2009 সালে, আজকে থেকে 16 বছর আগের এই ঘটনা, 2009 সালে এই ঘটনাটা যখন ঘটে তখন আওয়ামী লীগ সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সরকারের মেয়াদ 3 মাসও হয়নি। সেরকম একটা মুহূর্তে এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। তো যে দলটা দীর্ঘদিন পরে 2001-এ ক্ষমতায় হারানোর পরে 2009-এ ক্ষমতায় এসেছে, সেই দলটা ক্ষমতায় এসেই বিডিআর বিদ্রোহ কিংবা বিডিআর হত্যাকাণ্ডের মতো এত বড় একটা প্ল্যান করে, এটা এক জায়গায় বলা হয়েছে এই রিপোর্টে যে এটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ সরকার এটা করেছে তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার প্ল্যান হিসেবে এই কাজটা বাস্তবায়ন করেছে তারা। তখন কেবলমাত্র ক্ষমতায় এসে তখন ক্ষমতা দীর্ঘায়িত করার ব্যাপারটা একটু মনে হয় এলোমেলো মনে হতে পারে বিশ্লেষকদের কাছে। আরেকটা প্রশ্ন এলোমেলো মনে হতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 3 মাসের মাথায় এত বড় একটা রিস্ক কেন নিল? সেই সময় তো আওয়ামী লীগের সরকার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এরকম একটা ধাক্কা যে এই সরকারই থাকবে না, সরকার পতন হয়ে যাবে। এবং যদি সেই সময় বিরোধী দলে যারা ছিল তারা যদি সত্যিই শক্ত ভূমিকা পালন করতে পারতো তাহলে সরকার পতন হয়ে যেত, আওয়ামী লীগ সরকার ঠেকানো যেত না কোনোভাবে। সেই রকম একটা এত বড় রিস্ক
আওয়ামী লীগ কোন হিসাব করে নিল? তাহলে কি আওয়ামী লীগ এটা ভেবেই এই রিস্কটা নিয়েছিল যে বিরোধী দলে যারা আছে তাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা থেকে ফেলে দেওয়ার? এরকম আত্মবিশ্বাস কি তাদের মনে ছিল? এই একটা প্রশ্নই হয়তো সামনে উঠবে এবং এই একটা প্রশ্নের সমাধান দিতে গেলে এই রিপোর্ট নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে। আমরা বিশ্বাস রাখতে চাই যে বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষ, তিনি কোনোভাবেই সরকারে থেকে এই তদন্ত কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেননি, এই তদন্ত প্রতিবেদনকে টেম্পারিং করার চেষ্টা করেননি। এটা নিট অ্যান্ড ক্লিন ভাবেই তারা দিয়েছে। এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ সরকারের পরে, এই সরকার আসার পরে যেমন দেখলাম আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জনকে বিভিন্ন যে শাস্তি দেওয়া হয়েছিল, সেই শাস্তিগুলো সব মৌকুফ হয়ে গেল। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বেকসুর খালাস দিলেন আদালত। আদালত দেখলেন যে আগের বিচারটা সঠিক হয়নি, আগের বিচারগুলো ভুল ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও সবাইকে মুক্ত করে দেওয়া হলো এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় কাউকে না কাউকে তো শাস্তি দেওয়া উচিত ছিল। কেউ না কেউ তো এই ঘটনাটা ঘটিয়েছে। যদি আওয়ামী লীগের অভ্যন্তরের কেউ করে থাকে যে আওয়ামী লীগের লোকজনই এই গ্রেনেডটা মেরেছে, নিজেরাই নিজেদের উপরে গ্রেনেড মেরে একটা নাটক করার চেষ্টা করেছে, তাহলেও তো সেটা খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল অন্যদেরকে খালাস দেওয়ার বেলাতে। কিন্তু সেটাও ভাবা হয়নি। ব্যাপারটা তৈরি হয়েছে এরকম যে 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেরকম কোনো ঘটনা 2004 সালে আদতে ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে 21শে আগস্ট বলে কোনো কিছু ঘটেনি, এরকমটাই সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হয়েছে। এই যে শেখ হাসিনার আমলের বিভিন্ন জনকে দেয়া শাস্তি এই আমলে এসে ভুল প্রমাণিত হলো, এরকমটা এই বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে এই তদন্ত প্রতিবেদনও পরবর্তীতে সরকার পরিবর্তন হলে কি আবার পরবর্তী সরকার এটাকে বলবে যে এটা কিছুই না, এটা ভুল? সেরকমটা কি হবে? সেরকম রেওয়াজি কি চলতে থাকবে বাংলাদেশে? যদি সেরকম রেওয়াজি বাংলাদেশে চলতে থাকে, তাহলে আমরা কোন কালে, কোন সভ্যতার যুগে, কোন সরকারের উপরে সত্যিকার অর্থে আস্থা রাখতে পারবো যারা বিচার বিভাগ, প্রশাসন এই ব্যাপারগুলোকে প্রভাবিত করবে না, যারা স্বতন্ত্রভাবে নিজেদের যে কার্যক্রম সেই কার্যক্রম একেবারে স্বতন্ত্র নিরপেক্ষভাবে পরিচালনা করবে? আদৌ কি আমরা কোনো অবস্থায় কোনো সরকারের উপরেই বিশ্বাস রাখতে পারবো যদি এই ঘটনার ধারাবাহিকতায় বারবার এই ঘটনাগুলো ঘটতে থাকে? এখন যে তদন্ত প্রতিবেদন দেয়া হলো, সেই তদন্ত প্রতিবেদন 5 বছর পরে আরেকটা সরকার পরিবর্তনের পরে এটা যে পরিবর্তন হয়ে যাবে না, এটা এই তদন্ত প্রতিবেদন যে উল্টা আরেকটা প্রতিবেদন চলে আসবে না, তার গ্যারেন্টি বাংলাদেশে কি কেউ দিতে পারে? আমার মনে হয় যে বাংলাদেশের যে ধারাবাহিকতা, ইতিহাস বদলের যে ধারাবাহিকতা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত আমরা সরকার বদলের সাথে সাথে পরিবর্তন করে ফেলি এবং আমরা নির্লজ্জভাবেই পরিবর্তন করে ফেলি। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা কংক্রিট ইতিহাসে থাকতে পারি না। সেই জাতি এরকম ছোটখাটো ব্যাপারগুলো পরিবর্তন করতে আমার মনে হয় যে 1 মিনিটও ভাবার কথা নয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে স্বাধীন তদন্ত কমিশন যে তদন্ত রিপোর্ট দিল, এতে করে খুব শীঘ্রই এবং এমন হতে পারে যে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে স্থায়ীভাবে দল হিসেবে, সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার পথেই কি এগোচ্ছে সরকার?